স্বচ্ছ তোমার প্রেম গাথা লিখেছেন জান্নাত পর্ব ৩। স্বচ্ছই জানালা দিয়ে বাইরে তাকিয়ে ধীর কণ্ঠে বিড়বিড় করে বলে, যখন আমি খুব করে কারো সঙ্গ চেয়েছিলাম, ভালোবাসা চেয়েছিলাম, তখন কেউ আমাকে সঙ্গ দেয়নি, কেউ আমাকে সময় দেয়নি, আমার একাকিত্বটা বোঝার মতো কেউ ছিল না। অথচ এখন এখন আমি একা থাকতে শিখে গেছি। এই একাকিত্বটাই এখন আমার অভ্যাস। আমি শান্তি জীবনে আর কারো সঙ্গ চাই না, চাই না কারো ভালোবাসা, মায়া কিংবা মমতা। আই নো লঙ্গার নিড এনিওয়ান। আই হ্যাভ লার্ন টু বি হ্যাপি অ্যালোন। স্বচ্ছই ওয়াশরুমের দিকে চলে গেল। ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সে। পরনে সাদা ট্রাউজার, খালি গা, ভেজা চুল থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। স্বচ্ছই গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। মুখটা কেমন গম্ভীর, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। অপর পাশ থেকে ভেসে এলো রওশন আর স্নেহমাখা কণ্ঠস্বর। দাদু ভাই, আসবো? স্বচ্ছই আয়না থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আসো দাদি। দরজা খুলে রওশনারা ভেতরে প্রবেশ করলো। স্বচ্ছই তার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে দাদি? রওশনারা মৃদু স্বরে বললেন, নিচে চল দাদু ভাই, খাবি না? স্বচ্ছয়ের মুখটা আরও শক্ত হয়ে গেল। নিচে যাওয়ার কথা শুনতেই যেন বিরক্তিটা আবার ফিরে এলো। আমি নিচে যেতে পারবো না দাদি, পারলে আমার খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও। রওশনারা কিছুক্ষণ নাতির মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারছেন স্বচ্ছয় রেগে যাচ্ছে, তাই আর কোনো কথা বললেন না। ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর দরজা আবার খুলে গেল। আকাশ হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। তার পেছনে একজন কাজের মেয়েও ছিল। মেয়েটি খাবারগুলো গুছিয়ে রেখে বেরিয়ে গেল। আকাশ কিছুক্ষণ স্বচ্ছয়ের পাশে দাঁড়িয়ে রইল। স্বচ্ছয়ের মুখের গম্ভীরতা সেও কিছু বলল না, শুধু বলে, খাবারটা খেয়ে নে, তারপর একটু রেস্ট করিস, অনেক ধকল গেছে। স্বচ্ছই কোনো উত্তর দিল না, শুধু একবার খাবারের দিকে তাকালো। আকাশও আর কথা বাড়ালো না। স্বচ্ছয়ের কাঁধে হালকা চাপড় দিয়ে বলল, খেয়ে নিস, আমি আসছি। এই বলে আকাশও ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে এশার নামাজ শেষ করে তোয়া বই খাতা নিয়ে পড়তে বসছে। সামনেই তার পরীক্ষা, তাই পড়াশোনার চাপটাও বেশ ভালোই। মনোযোগ দিয়ে বইয়ের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে সে। তুয়া যে ঘরটায় থাকে সেটা মূলত বাড়ির কোনো ঘর নয়, ছাদের এক কোণে থাকা ছোট্ট ছাদের চিলেকোঠার ঘর। যদিও তাকে আলাদা করে একটি রুম দেওয়া হয়েছিল, তবুও তুয়ার কাছে এই ছোট্ট চিলেকোঠার ঘরটাই বেশি প্রিয়। কারণ এখানে একটা অন্যরকম নীরবতা আছে। ছাদে সাধারণত কেউ খুব একটা আসে না। চারপাশটা বেশ নিরিবিলি। শহরের কোলাহল এখানে এসে যেন অনেকটাই টাইমিয়ে যায়। এই নির্জনতাই তো আর ভালো লাগে। এখানে বসলে কেউ তাকে বিরক্ত করে না, কেউ অযথা কথা বলে না। নিজের মতো করে পড়াশোনায় মন দেওয়া যায়। তাই নিজের জন্য দেওয়া রুমটা ছেড়ে তোয়া এই ছোট্ট চিলেখোটার ঘরটাকেই বেছে নিয়েছে। টেবিলের উপর খোলা বইয়ের পাশে একটা কলম রাখা। তোয়া মনোযোগ দিয়ে পড়ছে। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ লাইনগুলো খাতায় টুকে নিচ্ছে। বাইরে রাতের নীরবতা, আর সেই নীরবতার মাঝেই চিলেকোঠার ছোট্ট ঘরটাই একাগ্র হয়ে পড়ে চলেছে তোয়া। রাত তখন প্রায় 12টা। বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়েছিল স্বচ্ছই। রওশনারা জানতে চেয়েছিলেন কোথায় যাচ্ছে। স্বচ্ছই শুধু সংক্ষিপ্তভাবে বলেছিল, জরুরি কাজ আছে, ফিরতে রাত হবে। এরপর আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই বেরিয়ে গিয়েছিল সে। দীর্ঘ কয়েক ঘন্টা পর গাড়িটা এসে থামলো বাড়ির সামনে। স্বচ্ছই গাড়ি থেকে নামতেই হঠাৎ তার দৃষ্টি আটকে গেল বাড়ির ছাদের দিকে। চিলেকোঠার ছোট্ট ঘরটায় বাতি জ্বলছে। স্বচ্ছয়ের ভ্রু দুটো কুঁচকে গেল। এত রাতে এই ঘরে বাতি জ্বলছে কেন? আর সবচেয়ে বড় কথা, ওই ঘরে থাকে কে? কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্বচ্ছই। অন্ধকার রাতের নিস্তব্ধতা মাঝে চিলেকোঠার জানালা দিয়ে বেরিয়ে আসা ক্ষীণ আলোটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল তার কাছে। মনের ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ওই ঘরে কে আছে? এত রাতে জেগে আছে কেন? স্বচ্ছয়ের দৃষ্টি আরও কয়েক মুহূর্ত স্থির রইল ঘরটার দিকে।
তারপর ধীরে ধীরে চোখ সরিয়ে নিল সে। কোনো শব্দ না করে সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। পুরো বাড়িটা নিস্তব্ধ। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারপাশের নীরবতা এতটাই গভীর যে সচ্ছয়ের পায়ের শব্দটুকুও যেন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছে। সে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তারপর নিঃশব্দে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। চোখে মুখে এবার কৌতূহলের পাশাপাশি সন্দেহের ছাপ স্পষ্ট। দোতলায় উঠে কিছুক্ষণ থামলো সচ্ছয়। তারপর চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলো কেউ জেগে আছে নাকি। তারপর আবার এগিয়ে গেল ছাদের দিকে। কিছুক্ষণ পর সে এসে দাঁড়ালো চিলে কোঠার ঘরটার সামনে। দরজার ওপাশ থেকে ক্ষীণ আলো বেরিয়ে এসে মেঝেতে পড়েছে। সচ্ছয় দরজাটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। কি আছে এই ঘরের ভেতরে? হঠাৎই সচ্ছয়ের মনে হলো এত রাতে ডাকা কি ঠিক হবে? আর আমি বা এভাবে কেন চলে এলাম? এটা তো আমার স্বভাবের সঙ্গে একদমই যায় না। যেই থাকুক না কেন তাতে আমার কি? নিজের মনের প্রশ্নগুলো ছুড়ে দিয়ে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল সচ্ছয়। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবে নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিজের ঘরে ফিরে যাওয়ার পর অদ্ভুত সে দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। অথচ কেন যেন বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছিল না সে। পরদিন সকালের হালকা রোদে বাড়ির বিশাল বাগানটা যেন নতুন করে সেজে উঠেছে। চারপাশে শিশির ভেজা ঘাস, ফুলের মিষ্টি সুবাস আর হালকা বাতাসে পাতার মৃদু মর্মর শব্দ। বাগানে একপাশে দাঁড়িয়ে শরীরচর্চা করছিল সচ্ছয়। প্রতিদিনের মতোই কঠোর নিয়মে জিম করা শেষ। তারপর শরীর থেকে ঘাম ঝরছিল তার। একজন গার্ড এগিয়ে এসে হাতে এক বোতল পানি বাড়িয়ে দিল। সচ্ছয় বোতলটা নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো। পানি খেতে খেতে অভ্যাসবশত তার দৃষ্টি ঘুরে গেল চারপাশে। আর ঠিক তখনই হঠাৎ থেমে গেল তার দৃষ্টি। ছাদের দিকে তাকিয়ে থাকা চোখ দুটো যেন মুহূর্তেই স্থির হয়ে গেল। সচ্ছয়ের হাতের পানির বোতলটা মাঝপথেই থেমে রইল। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে এক শুভ্র রমণী। সাদা পোশাকের সরল সৌন্দর্যে তাকে দূর থেকে মনে হচ্ছিল ভোরের আকাশ থেকে নেমে আসা কোনো শুভ্র পরী। মৃদু বাতাসে কানের পাশের এলোমেলো চুলগুলো বারবার এসে পড়ছে তার মুখের উপর। আর সেই বাতাসেই সাদা ওড়নাটা উড়ে গিয়ে কখনো তার শরীর ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো শূন্যে ভেসে উঠছে। সচ্ছয় নিঃশব্দে তাকিয়ে রইল। কেন জানে না, কিন্তু মেয়েটাকে দেখে তার বুকের ভেতরটা কেমন যেন অচেনা অনুভূতিতে ভারী হয়ে উঠল। সচ্ছয়ের ভ্রু ধীরে ধীরে কুঁচকে এলো। চোখ সরিয়ে নেওয়ার কথা ছিল তার, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে চোখ সরাতে পারল না। ছাদের উপর দাঁড়িয়ে থাকা সেই শুভ্র রমণী তখনও নিজের জগতেই ডুবে ছিল।